হ্যালো ফ্রেন্ডস, অন্তিপালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও রয়েছে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও আর দারুণ ইনফরমেশন। তো সেটা হচ্ছে যেই সবজিগুলো আমাদের বেশ অনেক দিন ধরে আমরা পাই যেসব গাছগুলো থেকে, সেই গাছের জন্য একটা এই যে মিক্সড খাবার তৈরি করব। সেটা কি দিয়ে তৈরি করব সেটা তো দেখাবই। তো এই খাবারটা সাধারণত আমরা ফল গাছের জন্য করি, তো সবজি গাছের জন্য এর আগে একবারই আমি করেছিলাম। তো খুব ভালো, কিন্তু সেটার থেকে আমি রেজাল্ট পাচ্ছি। তো সেই এক্সপেরিমেন্টটা কিন্তু আমার খুবই সাকসেসফুল হয়েছে, আর সেটাতে আমি এখন খুব ভালো ফল পাচ্ছি। তো সেটা অবশ্যই আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আর আজকেও চলে এসেছি এই যে বেগুনের জন্যে খাবারটা তৈরি করতে। আর এই গাছটায় কীরকম বেগুন হয়েছিল আমার একদম নতুন বন্ধুদের জন্য ছোট্ট করে থাম্বনেলে দিয়ে দিলাম। তো সেকেন্ড টাইমও যাতে এইরকমভাবেই আমরা বেগুন পাই, সেজন্যই আজকের এই খাবারটা তৈরি করে গাছটাকে দেব। তো এই যে এই বেগুনটা আপনারা দেখতে পেলেন যে কীরকম মালার মতো এখানে গোড়াতেই একদম 6খানা বেগুন ধরেছিল, আর একটা 7টা বেগুন মোট এখান থেকে আমি এই যে তুলে নিলাম কয়েকদিনে। তো এতটা বেগুন দেওয়ার পরে কিন্তু গাছটার একটুখানি খাবারের প্রয়োজন। দেখুন গাছটা কিন্তু একটুখানি ঝিমিয়ে পড়েছে, সেই সতেজ ভাবটা নেই। তো এদেরকে খাবার দেওয়ার জন্যে প্রথমেই একটুখানি আমি খুঁড়ে নেব, গোড়াটা একটু খুঁড়ে মাটিটাকে একটু আলগা করে নেব। তো এবারে যে বেগুনটা আমি পেলাম, এটাতে কিন্তু শুধু খোলের সার দিয়েই আমি পেয়েছি, এই খাবারগুলো ইউজ করিনি। কিন্তু এখন গাছের যা চেহারা হয়েছে, অবস্থা এতগুলো বেগুন দেওয়ার পরে এতটাই দুর্বল হয়ে গেছে, এখন কিন্তু একটা ভালো ফুড ওকে দিতে হবে, তবে গাছটা আবার ভালো করে গ্রো হয়ে আবার সুন্দর বেগুন পাবো। কারণ বেগুন গাছ কিন্তু বছর ভর্তি বেগুন দেয়। আমার গত বছরের বেগুন গাছ এখনও বেগুন দিচ্ছে। তো এর খাবার আমি তৈরি করব। এই যে নিয়ে এসেছি হর্নফ্লেক্স, খুব বেশি না, একটা গাছের জন্য আমি তৈরি করব। আর নিয়ে নেব একটুখানি বোনডাস্ট, আর নিয়ে নেব একটুখানি ভার্মি কম্পোস্ট, আর নেব একটু সর্ষে খোল। ব্যাস, এই 1 টেবিল চামচের 1 চামচ করে মোটামুটি সবগুলো নিয়ে নিলাম। আর একটু ভার্মি কম্পোস্ট দেওয়া যেতে পারে, ভার্মি কম্পোস্ট আমি আর 1 মুঠো দিয়ে দিলাম। ব্যাস, একটা খাবারের একটা গাছের জন্য কিন্তু যথেষ্ট খাবার এই যে তৈরি হয়ে গেল। তো এই খাবারটা দিয়ে আমি আরও একটা গাছে খুব ভালো রেজাল্ট পেয়েছি, মানে সেকেন্ডবারেও সেই রকম ভালো রেজাল্ট পেয়েছি, সেটা আপনাদের সাথে খুব শিগগিরই আমি শেয়ার করব। এবার এটাকে আমি দিয়ে দেবো গোড়া দিয়ে, এরকম করে একেবারে গোড়া না দিয়ে একটু দূর দিয়ে দিয়ে দেবো টবের এই যে চারপাশ দিয়ে। মোটামুটি এই যে 2-3 মুঠো আমার হয়েছে। ব্যাস, খুব ভালো একটা খাবার কিন্তু দিয়ে দিলাম। এখন আর আমি একে মানে মোটামুটি 15-20 দিন তো বটেই কোনো খোলের সার দেব না, যবে দেখব প্রয়োজন তবে দেব, কারণ অনেকটা খাবার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর আমার অনেক বন্ধুরাই ফলের গাছের খাবার জিজ্ঞাসা করছো, ফলের গাছের খাবারও কিন্তু এই খাবারটাই দেওয়া যেতে পারে। এরকম একেবারে গোড়াতে না দিয়ে একটু দূর দূর দিয়ে সেক্ষেত্রে দিয়ে দেবে। আর মাটি তৈরি যেটা বলছো ফলের গাছের, যারা অলরেডি গাছ নিয়ে এসেছো, আমার এক দিদিভাই যেমন বলেছো যে গাছ অর্ডার দিয়ে দিয়েছো, তো সেই ক্ষেত্রে কিন্তু মাটিটা তৈরি করে গাছটা বসানো যাবে না, শুধু গোবর সার আর মাটিতে বসিয়ে দিলেই খুব ভালো গাছ হবে। পরবর্তীতে এই যে এই খাবারগুলো তৈরি করে দিয়ে দেওয়া যাবে। তো যদি প্রথমেই গাছটা বসানোর সময় এইসব এই যে সিঙ্গেল সুপার ফসফেট, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো কিন্তু মাটিটাকে একটু গরম করে দেয়। তো এগুলো দিতে গেলে তোমাকে করতে হবে এইগুলো সব দিয়ে 21 দিন বা 1 মাস অন্তত পক্ষে মাটিটাকে বেঁধে রেখে দিতে হবে। আমরা কিন্তু ওটা আরও বেশি দিন রাখি, মোটামুটি অনেক সময় 2 মাসও বেঁধে রেখে তারপর সেই মাটিটা ইউজ করি। তো যারা ফলের গাছ এখনই বসাতে চাইছো তাদের বলবো যে মাটি আর গোবর সারে বসিয়ে দিলেই কিন্তু হবে। তো
তুলে নিলাম কয়েকটা বরবটি, ওখানে আর নেই, এখানে মনে হচ্ছে দুটো রয়েছে। এবারে আসি, এই যে আমরা সবাই মোটামুটি লঙ্কা গাছ নিয়ে ভয় পাচ্ছি, আমার কাছে ঘুরে ফিরে সবথেকে বেশি কোশ্চেন এটাই আসে, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। তো লঙ্কা গাছের পাতা কিন্তু আমারও এই যে কুঁকড়ে যায়। আমরা ঘরোয়া টোটকা ব্যবহার করি, যে এই যে ফ্রিজে জল দেওয়া, যেটা আমাকে নার্সারি থেকে বলেছিল। তারপর আমি তো সব সময় বলি যে যখন জল দেবেন পাইপে ফোর্সে পাতার নিচ থেকেও জলটা দিয়ে দেবেন, যেসব গাছে বেশি পোকা লাগার আক্রমণের ভয় থাকে, যেমন এই যে গোলাপ গাছ, তারপরে এই যে লঙ্কা গাছ, এগুলোর নিচ থেকেও কিন্তু ভালো করে পাতাটা ধুয়ে দিতে হয়। তো সেই ক্ষেত্রে একটু কম থাকে, নিম অয়েল ব্যবহার করতে পারেন মাঝে মাঝে, সপ্তাহে সপ্তাহে। তারপরে অনেকে বলেন এই যে ছাই দিলে পোকামাকড়ের আক্রমণ কম হয়, সেক্ষেত্রে ছাইটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে ছাইটা একটু দিয়ে রাখতে পারেন। তো এভাবে আমরা লঙ্কা গাছের পাতা কুঁকড়ানো খানিকটা রোধ করতে পারি। তবে আমি বলবো কুঁকড়ে গেলে একদম ভয় পাবেন না। এই যে আমার যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন সবই একদম পাতা কুঁকড়ে গেছিলো, কিন্তু আবার একটু পাতাগুলো ছেড়ে কিন্তু সব লঙ্কা এসেছে। তো ধৈর্য ধরতে হবে, লঙ্কা যদি আপনি অর্গানিক লঙ্কা পেতে চান তাহলে একটু কিন্তু ধৈর্য ধরতে হবে, এত ভয় পেলে হবে না। আর আমি সবসময় যেটা বলি যে প্রচুর গাছ লাগিয়ে দিন, দেখবেন 10টা গাছ যদি লাগান তার মধ্যে 4টে গাছ তো ভালো হবেই। তো ছোটো ছোটো পটেই লঙ্কা গাছ হয়, আর লঙ্কা গাছ যেহেতু অনেক দিন থাকে সেহেতু প্রথমটা আপনি ছোট পটে দিয়ে পরবর্তীতে ওটাকে রিপটও করতে পারবেন। আর যদি একদম চান যে না আমার গাছে একদম পোকা ধরবেই না, সেক্ষেত্রে তো কেমিক্যালে যেতে হবে। আর আমরা কেমিক্যাল কিন্তু ছাদ বাগান বলুন বা নিজের গার্ডেনের যেটা করি, কেমিক্যাল ইউজ করতে চাই না কেউই, সেটা আমরা পছন্দ করি না, সবসময় অর্গ্যানিকভাবেই করতে চাই। তো অর্গ্যানিকভাবেও কিন্তু আমার দারুণ লঙ্কা হচ্ছে, সেটা আপনারা আগেও দেখেছেন। আবার কিভাবে পাচ্ছি লঙ্কা সেই ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসবো, সেটার কেয়ার নিয়ে। তো আপনারা একদম ভয় না পেয়ে আমি বলবো লঙ্কা গাছ একটু বেশি করে বসান। প্রকৃতির দানও কিন্তু কিছু থাকে, তো কিছুটা দেখবেন হয়তো কুঁকড়ে যাবে, নষ্ট হবে, কিছুটা কিন্তু এভাবেই আমরা পাবো। যেমন আমি কিন্তু সবসময়ই লঙ্কাটা ভালোই পাচ্ছি, তো আপনারাও পাবেন। আর এখান থেকে আজকেও তুলে নেব দুটো ভুট্টা। ভুট্টা গাছেও মিলিবাগ চলে এসেছে, কি অবস্থা বলুন। এখান দিয়ে আর একটা ছোটো হচ্ছে, কিন্তু এই যে মিলিবাগ ধরে সব জায়গায় মিলিবাগ ধরে গেছে বাগানে। একটু আর কয়েকদিন বৃষ্টি হলে, মানে বর্ষা না আসলে আর বাঁচা যাচ্ছে না এদের হাত থেকে। যত গরম বেশি পড়ছে তত মিলিবাগের দাপট কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে তুলে নিলাম দুটো ভুট্টা, কি যে ভালো খেতে এগুলো, একদম সুইট কর্ন, মানে মিষ্টি, সত্যি খুব সুন্দর মিষ্টি। তো ছাদ বাগানে খুব সহজে আপনারাও কিন্তু সুইট কর্ন করতে পারেন। আর এখানে বাদামের কত ফুল ফুটেছে, কি সুন্দর বাদামের ফুলগুলো দেখতে, আগে তো কখনোই দেখিনি, এই আমার গার্ডেনেই কিন্তু প্রথম বাদামের ফুল দেখলাম। আর এই যে চাল কুমড়ো গাছের পাশে এসেই মনে পড়ে গেল, আমার এক বন্ধুকে আমি বলেছি চাল কুমড়োর রেসিপি দেব মানে আমার বন্ধুটি জানতে চেয়েছে কী করে খাবে দিদি। তো চাল কুমড়োটা আমি কেটেও নিয়েছি, খুব কচি একদম, ভেতরে সবে বীজগুলো দাঁড়াচ্ছে। তো চাল কুমড়োটা আমি করব মুগ ডাল দিয়ে, মুগ ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়োগুলো লাউয়ের মতো করে কেটে তারপরে দিয়ে দেব তেলে। মুগ ডালটা একটুখানি ভেজে নেবে, ভেজে একটু লাল লাল হয়ে গেলে তখন চাল কুমড়োটা ছেড়ে দেবে। তো চাল কুমড়োটা দিয়ে তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, একটু হলুদ, নুন, মিষ্টি, লঙ্কা, যে যেমন যেটা খান সেটাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বেশ যেমন করে ঘন্ট করি আমরা লাউ ঘন্ট, ওই রকমভাবেই করে নেবেন, দেখবেন খুব ভালো লাগে। নামানোর সময় একটু ঘি দিয়ে নামাবেন। আর আমি কিন্তু চাল কুমড়োর থেকেও চাল কুমড়োর খোসাটা বেশি পছন্দ করি ভাজা। একদম লাউ খোসা যারা ভাজা খান তারা তো জানেন কিভাবে ভাজা করতে হয়, ওইরকমভাবেই চাল কুমড়োর ওই খোসাটাও কুচি কুচি করে কেটে একটু আলু, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন, আর কালো জিরে ফোড়ন দেবেন। আর নামানোর সময় যদি ইচ্ছে করেন, যাদের কাছে পোস্তটা অ্যাভেলেবেল আছে তারা একটু পোস্ত ছড়িয়ে, এই সব ভাজায় কিন্তু একটু পোস্ত ছড়িয়ে নামালে খুব ভালো লাগে। পোস্তটা অপশনাল, নাও দিতে পারেন। তো দেখবেন লাউ খোসার থেকেও কিন্তু খুব ভাল লাগে খেতে চাল কুমড়োর খোসা ভাজা। যে কোনো খোসা ভাজাই খেতে আমি ভীষণ ভালোবাসি, তার মধ্যে চাল কুমড়োর খোসাটা আমার খুবই ফেভারিট। আর এই যে গাছটা একটুখানি খুঁড়ে দেওয়ার দরকার ছিল, কারণ গাছটা দেখছি যে পাতাগুলো একটু কীরকম হয়ে যাচ্ছে, হতে পারে যে জল জমে এরকম হয়ে যাচ্ছে বেশি জলের কারণে।
তবে এটা ড্রেনেজটা খুব ভালো আছে, জল কিন্তু সবই বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে। গাছটা খুব তেজি হয়েছে। কালকে খুব বৃষ্টিতে মাটিটা একদম জ্যাবজ্যাবে ভেজা রয়েছে, তো আজকে সব গাছগুলোই একটুখানি মাটিটা আলগা করে দেবো, যাতে একটু হাওয়া ভেতরে ঢুকতে পারে, একটু মাটিটা ঝরঝরে হবে। তো এবার চলুন একটুখানি নিচে যাই, আর নিচেও কিন্তু একদম মন ভরানো জিনিস ওয়েট করছে আপনাদের জন্যে। চলুন আজকে একটুখানি এই গোলাপগুলো দেখে নিই। আহা হা হা, এই গোলাপের পাশে আসলে কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে। কি সুন্দর গোলাপগুলো হচ্ছে, বাঁধন কিন্তু খুব সুন্দর এখনই হয়ে যাচ্ছে। এই যে এত সুন্দর বাঁধন এই সময়টা আসবে যদি সারা বছর আপনার গাছের কেয়ার ঠিকঠাক থাকে। এখন এই ফুলগুলো অতটা ভালো সাইজ হবে না, আর এই ফুলগুলোর কালার আর বাঁধন দুটোই শীতের সময় একদম ঠিকঠাক আসবে। তো শুধু দেখুন গোলাপের, এখনই যদি গোলাপের এই চেহারা হয় তাহলে শীতে কি হবে বুঝতেই পারছেন। আর গোলাপের মে মাসের কেয়ার কিন্তু আমি কয়েকদিন আগেই শেয়ার করে দিয়েছি, আপনারা যদি কেউ দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। এবার মে মাসের পরে যে কেয়ারটা শুরু হবে সেটা আবার পরে বলে দেব। জুন মাসে যে কেয়ারটা করব, মানে সেই কেয়ারটাও আমি পরবর্তীতে শেয়ার করে দেব। তো অন্তিম তো গোলাপটা অন্তিমই করে, আমি শুধু সাথে থাকি, হেল্প করি। তো যখন গাছগুলো কিনে আনে, এই যে এত গাছ হয়ে গেছে, অনেক সময় কিন্তু ভীষণ বিরক্তও হই। সত্যি কথা বলতে এখন রয়েছে 70খানা গোলাপ। তো বুঝতেই পারছেন 70খানা গোলাপকে কেয়ার করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু অন্তিমের তো একদম মানে গোলাপের এতই নেশা, যতই থাক, যেই ভালো একটা ভ্যারাইটি দেখতে পাই সেই কিন্তু ও চলে যায় নার্সারিতে, আর সেই ভ্যারাইটি অর্ডার দিয়ে নিয়ে আসে। তো যতই রাগ করি আর যাই করি, এই ফুলগুলো যখন শীতকালে যখন ফোটে তখন কিন্তু আর সারা বছরের এই যে কেয়ার একদম মনে থাকে না। আর দেখুন এই গোলাপটাও খুব সুন্দর হয়। আসলে ফুলটা ফোটার পরেই বুঝতে পারছি কোনটা কোথায় রয়েছে, এতদিন বোঝা যাচ্ছিল না। এই যে এটা হচ্ছে হেডলাইনার, খুব সুন্দর হয়, আর এমনি সময় সাইজ হয় বিশাল বড়। আর দুটো আছে স্ট্যান্ড গোলাপ, তার মধ্যে এই যে এখানে একটা পিঙ্ক আছে, পিঙ্কটাও কিন্তু প্রচুর ফোটে, আর কি যে অপূর্ব লাগে যখন ফোটে কি বলবো। এই গোলাপটা আমাকে বার্থডেতে গিফট করেছিল অন্তিম গত বছরে। মানে ওই রথ দেখা আর কলা বেচা দুটোই হলো, তার কারণ ওর নিজেরও তো খুব ইচ্ছা গোলাপ কেনার। নিজের কেনাও হলো আর আমার গিফটটাও হয়ে গেল। এবার এই সব গোলাপগুলোকে আমি তুলে নেব, কারণ যদি এদের তবুও বলছে তোমার জন্য আমার গোলাপগুলো বাড়ছে না, এই যে আমি কাটতে দিচ্ছি না একটু, প্রত্যেক দিন আমি থালা ভর্তি করে যে গোলাপ নিয়ে যাই আর ঘরে সেটা রেখে দিই। তো সেই জন্যে গোলাপগুলো একটুখানি ফুটতে দিচ্ছি, না ফুটলে একদম কুড়ি রাখলেও হবে না, মানে হাফ হাফ কুড়ি রাখলে হয়। তো নিয়ে চলে এলাম একটা থালা, চলুন এবার তুলে নিই। তো এখন তো প্রত্যেক দিন মন ভরিয়ে একদম গোলাপ তুলছি, কারণ শীতকালে কখনোই এই মজাটা আর নেওয়া যাবে না। মানে শীতের সময় অন্তিম তো গোলাপের দিকে তাকাতে দেবে না যদি আমি তোলার জন্যে তাকাই, এরকম অবস্থা। সত্যি সত্যি তখন এত ভালো ফুটে থাকে আর অনেক দিন লাস্টিং করে, তখন কিন্তু গোলাপ একদমই তোলা যায় না গাছ থেকে। তো আর এখন তো এইগুলো আমরা ফেলেই দিই, সেজন্য কুড়ি কেটে ফেলে দিই, তো সেজন্য একটু তুলে নিচ্ছি। আর আপনারাও অবশ্যই 5টা-10টা গোলাপ করতেই পারেন, কারণ 5টা-10টা গোলাপই যদি যখন বড় হবে তখন কিন্তু অনেকটা করে জায়গা নেবে। আর শীতকালে গোলাপ হবে না, সেটা একটু হয় বলুন তো, শীতকালে তো গোলাপেরই সময়, তখন একটু গোলাপ না ফুটলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমার ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।